ওয়াশিংটন থেকে বেইজিং, কেনেডি স্পেস সেন্টার থেকে গোবি মরুভূমির গোপন উৎক্ষেপণ কেন্দ্র পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হবে ২১ শতকে চাঁদের মালিক? ৫০ বছর আগে যে খেলা শেষ হয়েছিল বলে মনে করা হয়েছিল, সেই খেলা আবার শুরু হয়েছে। তবে এবার প্রতিপক্ষ আলাদা, দাও অনেক বেশি, আর পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দোরগোড়ায়। আগামী ফেব্রুয়ারির ৬ তারিখ, তারিখটা মনে রাখুন। এই একটা দিন হয়তো নির্ধারণ করে দেবে আগামী কয়েক দশকে পৃথিবীর কোন দেশ নেতৃত্ব দেবে। নাসার আর্টেমিস ২ রকেট সেদিন ৪ জন মানুষকে নিয়ে রওনা দেবে চাঁদের উদ্দেশ্যে। এই ৪ জনের মধ্যে ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, একজন কানাডার, আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এদের মধ্যে একজন নারী রয়েছেন, যিনি হতে চলেছেন ইতিহাসের প্রথম নারী যিনি চাঁদের এত কাছে যাবেন। কিন্তু এই মিশনকে কি শুধুই বিজ্ঞানের জয়যাত্রা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর কূটনৈতিক খেলা? উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে এমন একটা ধারণা যেটা সাধারণ মানুষের চোখে সহজে ধরা পড়ে না। সেটা হলো সফট পাওয়ার। পৃথিবীর শক্তি ২ ধরনের, একটা হলো হার্ড পাওয়ার মানে সামরিক শক্তি, ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধবিমান দিয়ে যে শক্তি প্রদর্শন করা হয়। আরেকটা হলো সফট পাওয়ার, এটা অনেকটা জাদুর মতো কাজ করে। কোনো বোমা ফেলতে হয় না, কোনো সৈন্য পাঠাতে হয় না, অথচ একটা দেশ আরেকটা দেশের মানুষের মন জয় করে নেয়। ১৯৮০ সালের দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী জোসেফ নে প্রথম এই ধারণাটা সামনে আনেন। তিনি বোঝালেন যে জোর করে বা টাকার লোভ দেখিয়ে নয়, বরং আকর্ষণ আর প্রভাবের মাধ্যমে কিভাবে একটা দেশ অন্য দেশের উপর কর্তৃত্ব আরোপ করতে পারে। একটু ভাবুন তো, আর্জেন্টিনা কি কখনো বাংলাদেশে আক্রমণ করেছে? একটা গুলিও ছোড়েনি। অথচ বাংলাদেশের লাখ লাখ মানুষ আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় নামে, মেসির জার্সি পরে উল্লাস করে। এটাই সফট পাওয়ার। খেলাধুলা, সংস্কৃতি, সিনেমা, গান এসবের মাধ্যমে একটা দেশ অন্য দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আবার ধরুন স্যামসাং কিংবা আইফোনের কথা। দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্র আমাদের কোনো সামরিক অভিযান চালায়নি, কিন্তু তাদের প্রযুক্তি আমাদের জীবনের এমন এক অংশ হয়ে গেছে যে আমরা অজান্তেই তাদের নেতৃত্ব মেনে নিয়েছি। আমাদের পকেটে তাদের ফোন, আমাদের ঘরে তাদের টেলিভিশন, আমাদের অফিসে তাদের কম্পিউটার। এভাবেই পরাশক্তিগুলো এমন একটা কাঠামো তৈরি করে যেখানে অন্য দেশগুলো মনে মনে ভাবতে শুরু করে যে তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব না। যুদ্ধ শুরুর আগে পরাজয় মেনে নেওয়া মনস্তত্ত্ব তৈরি হয়ে যায়। আর এই খেলার সবচেয়ে বড় ওস্তাদ ছিল যুক্তরাষ্ট্র। ১৯৬০-এর দশক থেকে তারা এই কৌশল অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করে আসছে। আর এই কৌশলের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল চাঁদের মানুষ পাঠানো। ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে প্রথম পা রাখলেন, সেদিন শুধু একটা বৈজ্ঞানিক অর্জন হয়নি, সেদিন পুরো পৃথিবীকে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিল যে প্রযুক্তিতে তারা সবার চেয়ে এগিয়ে। সোভিয়েত ইউনিয়ন, যারা কিনা প্রথম মহাকাশে মানুষ পাঠিয়েছে, তারা হেরে গেল এই প্রতিযোগিতায়। আর সে পরাজয়ের ধাক্কা এতটাই তীব্র ছিল যে সোভিয়েতরা তাদের চন্দ্র অভিযান কর্মসূচি একেবারে বন্ধ করে দিল। কিন্তু ৫০ বছর আগে যখন লম্বা সময়, এই ৫০ বছরে পৃথিবী বদলে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে, রাশিয়া আর আগের মতো নেই। আর ঠিক সেই শূন্যস্থান পূরণ করতে গিয়ে এগিয়ে এসেছে চীন, এমন একটা দেশ যেটা মাত্র কয়েক দশক আগেও দারিদ্র্যে জর্জরিত ছিল। আজ সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা পুরনো তিক্ত ইতিহাস আছে। ২০০১ সালের কথা মনে করুন, তখন আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ এই প্রকল্পে যুক্ত হলো। চীনও চেয়েছিল এই দলে যোগ দিতে, কিন্তু যুক্তরাষ্ট্র রাজি হয়নি। শুধু রাজি হয়নি তাই না, তারা চীনকে অপমান করে বলেছিল যে চীনের প্রযুক্তি এখনও অনেক পিছিয়ে, এত বড় প্রকল্পে অংশ নেওয়ার যোগ্যতা তাদের নেই। চীন সে অপমান ভোলেনি, তারা চুপচাপ কাজ করে গেছে। আর আজকের বাস্তবতা কি? সেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু প্রায় শেষ। আগামী ২-১ বছরের মধ্যেই সেটা অকেজো হয়ে যাবে। অথচ চীন এখন নিজের একক শক্তিতে নিজস্ব স্পেস স্টেশন বানিয়ে ফেলেছে। তিয়াঙ্গং নামের সেই স্টেশনে নিয়মিত তাদের মহাকাশচারীরা কাজ করছেন। বর্তমানে পৃথিবীতে চীনই একমাত্র দেশ যারা একা একটা কার্যকর স্পেস স্টেশনের মালিক। কি অদ্ভুত প্রতিশোধ! এখন চীনের লক্ষ্য চাঁদ। তারা ঘোষণা দিয়েছে ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে। আর এই ঘোষণা যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র জানে চীন যদি চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়, তাহলে ৫০ বছর ধরে তারা যে সফট পাওয়ার তৈরি করেছে সেটা একদিন ধসে পড়বে। আর এখানেই আসে সেই বিতর্কের প্রসঙ্গ, যেটা বছরের পর বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রকে আসলেই চাঁদে মানুষ পাঠিয়ে
পাঠিয়েছিল এই প্রশ্ন নতুন নয়। 1969 সালের পর থেকে অনেকেই সন্দেহ প্রকাশ করে আসছেন। সেই সময়ের ভিডিও ফুটেজ নিয়ে প্রশ্ন, ছবির ছায়া নিয়ে প্রশ্ন, পতাকার নড়াচড়া নিয়ে প্রশ্ন। এসব প্রশ্নের সদুত্তর কখনো মেলেনি বলে অনেকেই মনে করেন। এখন যদি 2030 সালে চাঁদে মানুষ পাঠায় চীন, তারা কিন্তু সেটা করবে আধুনিক প্রযুক্তি দিয়ে। লাইভ ব্রডকাস্ট হবে, হাই ডেফিনিশন ভিডিও হবে, রিয়েল টাইম যোগাযোগ হবে। সেই মুহূর্ত পুরো পৃথিবী দেখবে এবং বিশ্বাস করবে। আর তখন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগবে, যুক্তরাষ্ট্র 50 বছর আগে যা করেছিল সেটা কতটা সত্য ছিল। এই ভয়ে যুক্তরাষ্ট্রকে তারা করছে, তাই তারা মরিয়া হয়ে চেষ্টা করছে চীনের আগেই আবার চাঁদে পৌঁছতে। আর্টেমিস প্রোগ্রাম সেই চেষ্টারই অংশ। বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হচ্ছে এই প্রকল্পে। স্পেস এক্স আর নাসা মিলে কাজ করছে দিনরাত। আর্টেমিস 2 মিশনের কথা বললে এটা হবে 10 দিনের একটা অভিযান। এই 4 জন মহাকাশচারী চাঁদে নামবেন না, তারা চাঁদের কাছে গিয়ে সেটাকে প্রদক্ষিণ করবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় ভবিষ্যৎ অবতরণ করা সম্ভব। বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল নিয়ে তাদের বিশেষ আগ্রহ, কারণ বিজ্ঞানীরা মনে করেন সেখানে পানি আর বরফ থাকতে পারে। যদি সত্যি পানি পাওয়া যায় তাহলে সেখানে স্থায়ী ঘাঁটি বানানো সম্ভব হবে। আর স্থায়ী ঘাঁটি মানে কি? মানে হলো চাঁদের সম্পদ আরোহণের সুযোগ। চাঁদের মাটিতে আছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, সোনা, হীরা, দুর্লভ ধাতু। যে দেশ আগে সেখানে ঘাঁটি গাড়তে পারবে সে দেশেই এসবের সম্পদের উপর দাবি করতে পারবে। হয়তো একদিন চাঁদের একটা বিশাল অংশ যুক্তরাষ্ট্র নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে বসবে। অবিশ্বাস্য মনে হচ্ছে? পৃথিবীতে উপনিবেশ তৈরির ইতিহাস পড়ুন, তাহলে এটা আর অবিশ্বাস লাগবে না। 2027 সালের মধ্যে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ অবতরণ করাতে চায়। এটা চীনের পরিকল্পনার 3 বছর আগে। যদি তারা সফল হয় তাহলে 1960-এর দশকের মতোই প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া সম্ভব। সোভিয়েত ইউনিয়ন যেমন হাল ছেড়ে দিয়েছিল, চীনও হয়তো তাদের প্রোগ্রাম নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। যুক্তরাষ্ট্রের রকেট এখনও সফলভাবে পরীক্ষিত হয়নি। আর্টেমিস 1 ছিল মানুষবিহীন একটা পরীক্ষামূলক উড্ডয়ন। এবার প্রথমবার মানুষ নিয়ে যাওয়া হবে। এই মিশন যদি ব্যর্থ হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার মাটিতে মিশে যাবে। চীন এখন আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাবে। চীনের দিকে তাকালে দেখা যায় তারাও বসে নেই। যদিও মানুষ বহনকারী চন্দ্রযান তৈরিতে তারা এখনও পুরোপুরি সফল হয়নি, তবে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য 2028 সালের মধ্যে প্রয়োজনীয় রকেট ব্যবস্থা তৈরি করা এবং 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। চীনের সুবিধা হলো তাদের কোনো গণতান্ত্রিক জবাবদিহিতা নেই। তারা যে কোনো প্রকল্পে যত খুশি টাকা ঢালতে পারে, কাউকে কিছু বলতে হয় না। এই মুহূর্তে দুই দেশে পানির মতো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। এটা শুধু বিজ্ঞানের লড়াই না, এটা মর্যাদার লড়াই, নেতৃত্বের লড়াই, ভবিষ্যতের লড়াই। যে জিতবে সে পরবর্তী কয়েক দশক বিশ্ব রাজনীতিতে উপরের আসনে থাকবে। ফেব্রুয়ারির 6 তারিখ তাই শুধু একটা রকেট উৎক্ষেপণের দিন না, এই দিন হতে পারে ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। 4 জন মানুষ যখন সেই রকেটে চড়ে আকাশে উঠে যাবে, তাদের কাঁধে থাকবে একটা জাতির স্বপ্ন আর গর্ব। তারা সফল হলে যুক্তরাষ্ট্র আবার প্রমাণ করবে তারাই সেরা, আর ব্যর্থ হলে চীনের পথ আরও সুগম হয়ে যাবে। পৃথিবীর মানুষ অপেক্ষা করছে, ইতিহাস অপেক্ষা করছে, চাঁদ নীরবে তাকিয়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে।